দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো সরাসরি এই সময় আলাপ করব সমসাময়িক বিষয় নিয়েই। ইভিএম প্রসঙ্গটি আজকে মূলত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে ইভিএমের জন্য অর্থ বরাদ্দ নেই, আর্থিক কারণেই সেটি হচ্ছে না। 150 আসনে নির্বাচন করার প্রস্তুতি থেকে তাই নির্বাচন কমিশন সরে এসেছে। আগামী দিনগুলোতে সবচেয়ে আলোচিত বিষয় নিশ্চয়ই সাধারণ নির্বাচন। সব দল সেখানে অংশ নেবে কিনা, নিতে পারবে কিনা, বা নেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, এগুলোই কিন্তু মূলত কৌতূহল। বিএনপি তাদের যুগপথ আন্দোলনের রূপরেখা নিয়ে এগোচ্ছে, 10 দফা দিয়েছে, রাষ্ট্র মেরামতের ফর্মুলা দিয়েছে, সেভাবে তারা এগোচ্ছে এবং এর মধ্যে বেশ কিছু কর্মসূচিও তারা পালন করেছে। সরকারি দল আওয়ামী লীগও বসে নেই। দলের অবস্থান সুশক্ত করার জন্য, কার্যক্রমকে আরও চাঙ্গা করার জন্য তারা নানা ধরনের কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের হুমকি মোকাবেলার জন্য প্রস্তুতি তাদের আছে এবং কথা এবং কর্মসূচিতে সেটা স্পষ্ট। এবং একই সঙ্গে উন্নয়ন কাজের যে দৃশ্যমানতা সেটাও তারা ফুটিয়ে তুলবার চেষ্টা করছে বিভিন্ন মেগা প্রজেক্টস উদ্বোধনের মধ্য দিয়ে। অর্থনৈতিক সংকটের পদধ্বনির মধ্যেও তারা সেই বার্তাটি দিতে চায়। তবে দুই দলের পাল্টাপাল্টি অবস্থানের কোনো পরিবর্তন নেই। প্রতিনিয়তই কথামালা, প্রতিনিয়তই বাকযুদ্ধ আলাপ করব সেই প্রসঙ্গ নিয়েই মূলত। তার আগে দিনের শিরোনামগুলোই আমরা আবারও একটু মনে করিয়ে দিতে চাই। বলেছি যে আর্থিক সংকটের কারণেই ইভিএম কেনার প্রকল্প স্থগিত করেছে নির্বাচন কমিশন এবং এটি থাকবে। আর রিমোট কন্ট্রোলের মাধ্যমে আন্দোলন হবে না, সেটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। রাষ্ট্রের সব কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটি বলেছেন আওয়ামী লীগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমদানি নির্ভর পণ্যে এই রমজানে 30% শুল্ক বাড়বে। আদা রসুনের বাজার অস্থির হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। ছাত্রী শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে সহপাঠীরা বিক্ষোভ করেছে। বাসের হেলপার এবং চালককে রিমান্ডে নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং এর থেকে কোনো পরিত্রাণ মনে হয় সাধারণ মানুষের নেই। আলাপের জন্য স্টুডিওতে আজকে গভীর রাতে 3 জন অতিথি সরাসরি রয়েছেন। পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব সৌরভ হাসান, স্বাগত আপনাকে। এবং অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত আপনাকে। আহমেদ আজম খান, আপনার কাছ থেকে শুনছি শুরুতেই। অনেকগুলো বিরোধিতার মধ্যে একটি বিরোধিতা আছে যে ইভিএম চলবে না। ইভিএম নানা কারসাজির একটা ব্যাপার। এটা হলে নির্বাচনকে ম্যানিপুলেট করার নানা ধরনের একটা শঙ্কা, অনেকগুলো বিষয়ের মধ্যে এটা একটা ছিল। তবে মূল দাবি আপনাদের তো সবাই জানাই কথা। তো এখন কি মনে হচ্ছে যে এটি একটা যে কারণেই হোক আর্থিক সংকটের কথা বলা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া কি বিষয়ে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত আলোচকদ্বয়কে ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। অনেক দিন পর, বলতে গেলে বেশ কয়েক বছর পর এনটিভিতে দর্শকদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলবার জন্যে। দেখুন, ইভিএম কেনার টাকা নেই বলে ইভিএম থেকে সরে এসছে। আসলে সরে আসেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আলমগীর সাহেব আজকেও বলেছেন যে আমরা প্রকল্পটি দিয়েছিলাম, পরিকল্পনা কমিশন টাকা নেই বলে এটাকে নাকচ করে দিয়েছেন। এখনও আমাদের হাতে যে ইভিএমগুলো আছে তা দিয়ে আমরা অন্তত 50টা আসনে করতে পারবো। আমরা সেই চেষ্টাটি করছি। আসলে এর আগেও আপনি জানেন যে 70,000 টাকার ইভিএম এর আগের নির্বাচন কমিশন 2,10,000 টাকায় কিনেছে। এখনও 8,000 কোটি টাকার ইভিএম, অর্থাৎ 6,000 কোটি টাকার ইভিএম 8,000 কোটি টাকা, এরকম এখানে কিসের জন্য এত দাম দিয়ে কেনা, বা এর কমিশনই কোথায় যায়, কেন এই অসুস্থ অবস্থা এখানে, এটা আমরা বুঝি না। তবে একটা জিনিস খুব পরিষ্কার যে এখানে কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। টাকার জন্যে প্রকল্প পরিকল্পনা কমিশন পাশ করেনি, এটাও যেমন খুব একেবারে মেনে নেওয়া যায় না, যে না অত সোজা বোধহয় না বিষয়টা। আর নির্বাচন কমিশনের যে ইন্টেনশন যে আমরা অন্তত 50 আসনে করবার মতো অবস্থা রাখি, পুরনোগুলো দিয়ে ওটা দিয়ে করব, এটাও এক ধরনের
বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ সরকার এবং নির্বাচন কমিশন এই এমনভাবে নির্বাচনটাকে যেন তেনভাবে করে আবার ক্ষমতায় যাবার একটা প্রক্রিয়ায় আছে, যেটা জনগণ পছন্দ করছে না, জিজ্ঞাসা করি পছন্দ একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এখন যদি ইভিএম কিন্তু তবু আপনি সন্দেহ প্রকাশ করতেন, এখন ইভিএম প্রকল্প স্থগিত করা হচ্ছে সেটাও সন্দেহ প্রকাশ করছেন, তাহলে মানে কোন পথে এটার একটা সমাধান হতে পারতো আর কি? না, এটার একটা মাত্র পথেই সমাধান হতে পারতো। যেমন ওই যে বললাম যে এখন 50টা আছে, ও দিয়েই করব, সেটা তো আছে, ওই আলোচনা হচ্ছে না, যেটা এক্সিস্টিং আছে, অসুস্থ চিন্তা। এটার একটা সুন্দর সমাধান হতে পারত যে যেহেতু বিরোধী দল কোনো রাজনৈতিক দলই ইভিএম চায় না, এবং তারা ব্যাখ্যা করেছে যে কিভাবে এটা কারচুপি করা যায়, এবং এটা বিভিন্নভাবে পত্রপত্রিকায় এসছে, এবং সরকারি মানে আপনারা এই 50টাও চাচ্ছেন না? একেবারে একটাও চাই না। আসছি আপনারা। জি, জনাব শফিউল আলম চৌধুরী নাদের। বিএম নিয়ে তো অনেক কথা হয়েছে, আমরা আস্তে আস্তে আধুনিকতার দিকে যাচ্ছি। আমরা বিভিন্ন কারণেই প্রযুক্তি যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছি আমাদের দৈনন্দিন জীবনযাপনকে সহজ করার জন্য, যেমনি তেমনি আমাদের যাপিত জীবনের বিভিন্ন স্বাচ্ছন্দ্যের জন্য। এই যে ইভিএম মেশিন দেখুন, 2013 সাল পর্যন্ত যে ধরনের মেশিনগুলো ছিল, পরবর্তীতে এই মেশিনগুলো কিন্তু বিশ্বব্যাপী আরও আধুনিকায়ন করা হয়েছে। কোনোভাবেই আপনি এখানে কোনোভাবে কারচুপি বা জালিয়াতির কোনো সুযোগ নেই, সেটা কিন্তু আমরা নিশ্চিত করেই আমাদের দেশের যারা প্রযুক্তি বিশেষজ্ঞ তারাও কিন্তু বলেছেন। এই ইভিএম মেশিনে ভোট দ্রুত নেওয়া সম্ভব, যে কোনো মানুষ সহজে ভোট দিয়ে দিতে পারে, এবং আমরা আগে যেটা দেখেছিলাম যে অনেক সময় রেজাল্টের জন্য, ফলাফলের জন্য অপেক্ষা করতে হতো। এই ইভিএম মেশিনের কারণে ব্যবহার যত বেশি হয়েছে, আমরা স্থানীয় নির্বাচনে এবং কিছু কিছু সংসদ নির্বাচনেও দেখেছি, আমরা দ্রুত মানুষ এর গুণাগুণ থেকে তো আমরা তো এটা জানি কম বেশি, এটা নিয়ে আলোচনা হচ্ছে, বিতর্ক আছে। যেটা আমি এর পলিটিক্যাল ইমপ্লিকেশনসটা আপনার কাছে জানতে চাই, যে এই সিদ্ধান্তটি বিরোধী দল কিংবা সেকশন অফ কি বলে যে জনগণ বা মানুষ যারা অনুসারী আছেন তারা মনে করেন এটা সন্দেহের চোখে দেখেন, সেখানে তো এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না। তাতে কি মনে হয় এটার প্রভাব পড়বে আগামী দিনে রাজনৈতিক সিদ্ধান্তে? না, আমি এটা মনে করি না। কারণ দেখুন, সরকারের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী বারেবারেই বলেছেন যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে। বিশ্বব্যাপী যে মন্দা এবং আগামী দিনে যে সংকট হতে পারে, যে আশঙ্কাটা বিশ্বব্যাপী করা হচ্ছে, এই সংকট বা আশঙ্কার কারণে যে প্রকল্পগুলো জনগুরুত্বপূর্ণ এবং দ্রুত করা প্রয়োজন সেগুলাই করা হচ্ছে। এই জায়গায় ইভিএমটাকে সেই অগ্রাধিকার দেয়া হয়নি। গত বছরের খাতিরে যদি আমি বলি যে একটা অনেক মেগা প্রকল্পের মধ্যে ভোটিং ট্রান্সপারেন্সি এনশিওর করা সরকারের দৃষ্টিতে, সেটা তো আমার মনে হয় আরো অনেক বেশি অগ্রাধিকার প্রকল্প হওয়ার কথা। অবশ্যই আওয়ামী লীগ তো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে কাজগুলো করা প্রয়োজন, যোগাযোগ করা প্রয়োজন, সেই কাজগুলো করে যাচ্ছে। এই জায়গায় দেখুন, এটা হতে পারে, আমি নিশ্চিত না যে আমাদের অনেক রাজনৈতিক দল এই বিষয়ে আপত্তি করেছেন, হয়তো এটাও একটা কারণ হতে পারে। আর আমি মনে করি মূলত অর্থনৈতিক কারণেই এটাকে এই মুহূর্তে স্থগিত করা হয়েছে। জনাব সোহরাব হাসান, একটি বিষয় যে যখন ইভিএম নিয়ে ব্যাপক আলোচনা চলছিল, তখন শ্রীলঙ্কার একটা ক্রাইসিস, যেই তখন বাংলাদেশের সম্ভাবনা একটা পদধ্বনি আশঙ্কা তৈরি হচ্ছে, তখন ওই ইভিএম কেন্দ্রিক আলোচনা যখন হয়, তখন অনেক আলোচনাতে আপনারাও অনেকে বলেছেন যে ইকোনমিক একটা সংখ্যা, মানে ক্রাইসিসের সংখ্যা যেখানে আছে সেখানে এত হাজার কোটি টাকা দিয়ে ইভিএম কেনার পরিকল্পনা কেন হচ্ছে, সাসপিশিয়াস। কিন্তু এখন আবার অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে কিন্তু এটাকে স্থগিত বা বাদ রাখা হচ্ছে। আচ্ছা, যে কারণ দেখানোই হোক না কেন, আমি মনে করি ইভিএম এই যে প্রকল্প বাদ দেওয়া হয়েছে, এটি একটি ভালো পদক্ষেপ। আগামী নির্বাচনকে সামনে রেখে পরবর্তী নির্বাচনে, অর্থাৎ 2024-এর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি হবে না, এটা কিন্তু নির্বাচন কমিশনকে এখানে একটু খোলাসা করা উচিত।
আজম ভাই বললেন যে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে 50টিতে চেষ্টা করবে আজকে কিন্তু আমি টিভিতে আরেকটি খবরে দেখলাম যে 70টি বা 50টি করার কথা সে ব্যাপারে সংশয় আছে এটা করতে পারবে কিনা। তো সেক্ষেত্রে না, সেটা বলেছে যে পরিমাণ মেশিন আছে 2 লাখের মতো, সেটা দিয়ে মানে সংখ্যা অনুযায়ী 70 সেটা করতে পারে, কিন্তু এগুলোর মধ্যে অনেক মেশিনই নষ্ট, সেখানে বাদটা দিয়ে সেগুলো 50টার মতো গিয়ে যাওয়া হয়তো নির্বাচনটা শুধু কারিগরি বিষয় না, ইভিএমই কিন্তু প্রধান সমস্যা নয়। ইভিএম যারা ইভিএম এর পিছনের মানুষটির সমস্যা। তো সেক্ষেত্রে ইভিএম নিয়ে যখন বিতর্ক এবং বিএনপি সহ অনেকগুলো বিরোধী দল এর বিরোধিতা করছে, এমনকি আওয়ামী লীগের যে জোট সঙ্গী জাতীয় পার্টিও কিন্তু প্রবলভাবে বিরোধিতা করেছে। সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত এবং বিরোধী দল যারা ইভিএম এর বিপক্ষে তারা বরং এটা বলতে পারে যে আমরা 150 নয়, আমরা পুরো 300 আসনেই ইভিএম ছাড়া নির্বাচন হোক। এটি এখন আমার দুই পাশে দুই নেতা তারা যে ব্যাখ্যা দিলেন, দুইজনের ব্যাখ্যার মধ্যেই হলো যে আমি এটা স্বাগত জানিয়ে আবার ছাড় দিলাম কিনা প্রতিপক্ষকে, আবার এটি আমি এই যে সিদ্ধান্ত নিলাম যে তাহলে বিরোধী দলকে আবার সুবিধা দেওয়া হলো কিনা, এই ধরনের একটা তাদের কথার মধ্যে এক ধরনের সংশয় দ্বিধা আছে। আমি মনে করি এই দ্বিধা যদি বাদ দিয়ে, এই দ্বিধা দ্বন্দ্ব বাদ দিয়ে একটি বিএনপি যে 10 দফা দাবি থাকে বা 5 দফা দাবি থাকে যে নির্বাচন করতে কি কি প্রয়োজন, তা সেক্ষেত্রে একটা তো পূরণ হলো। এটা তারা ধরে নেয় যে না 150 আসন কেন, 300 আসনই এটা বাতিল করতে হবে, অর্থাৎ ব্যালটে ভোট হবে। আওয়ামী লীগ কি বলে সেটা দেখা যাক, কারণ তাদের দাবি হয়েছে। আপনার কি মনে হয় যদি বিরোধী দল এখন দাবি করে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে? আজম ভাই কিন্তু আবার ইঙ্গিত দিয়েছে সঙ্গে যে এটা যে অর্থনৈতিক কারণেই হয়েছে তা না, তার মানে অন্য এটি বাইরের চাপ হতে পারে, আর নির্বাচনকে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টাও হতে পারে। তো সুতরাং এটি আমি মনে করি ইতিবাচকভাবে দেখা উচিত, কারণ প্রধান নির্বাচন কমিশনার এর আগেও কিন্তু বলেছিলেন যে দেশ শাসনে এটা করা যাবে কি যাবে না, বা একসময় তিনি বলেছিলেন যে সব দল একমত হলেই আমি ইভিএম এর ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেছিলেন। আমি মনে করি যে ইভিএমটা যদি আমরা ধরে নেই যে একটা সমস্যার সমাধান হলো। আমরা আলাপ করছিলাম, একটি বিষয় বলেছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান যে শুধু টাকার অভাবেই, যদিও মানে খবরে এসেছে যে আর্থিক কারণে, উনি বলছেন যে একটু সংশয় আছে ওনার, সেটাকে আবার একটু সাপ্লিমেন্ট করেছেন আমাদের সৌরভ ভাই। কি মনে হচ্ছে যে এই কথার সঙ্গে আবার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বলছিলেন যে উনি যেটা বলছিলেন যে এটা কি শুধু টাকার কারণে নাকি অন্য কোনো কারণে এটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেটা ইঙ্গিত করছেন, বাইরের কোনো চাপ বা ইত্যাদি ইত্যাদি, যেটা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আজকে বলছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আন্দোলন হবে না। আসলে কি বোঝাতে চাচ্ছে? দেখুন, আন্দোলনে তো আসলে জনসম্পৃক্ততা প্রয়োজন, এবং আপনি আন্দোলন কখন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, যখন জনগণ বিশ্বাস করে যে এই আন্দোলনের মাধ্যমে তার উপকার হবে, তখনই কিন্তু জনগণ মাঠে নামে, বা জনগণের যে প্রাণের দাবি, সেই দাবিগুলো যখন কোনো রাজনৈতিক সংগঠন ধারণ করে এবং তারা সেই বিষয়টাকে সামনে নিয়ে আসে, তখনই জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনের সঙ্গে থাকে। কিন্তু বিএনপির যে আন্দোলনটা আপনি দেখুন, পরপর আওয়ামী লীগ 3 বার ক্ষমতায় রয়েছে, 18, 14, তার আগে 8। এই নির্বাচনগুলোতে বিপুল ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসনে আসার পরে আওয়ামী লীগ এই একটানা 14 বছরে যে কর্মকাণ্ডগুলো করেছে, উন্নয়ন কর্মকাণ্ড, আমরা প্রত্যেকেই জানি। আমি আবার বলতে চাই না, আমি বললে পরে আজম ভাই আবার দুর্নীতি খোঁজা আরম্ভ করবেন। এই যে উন্নয়ন প্রকল্প, সেটা যে মোটা দাগেই হোক আর স্থানীয় পর্যায়ে হোক, আমরা দেখি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ডকে নিয়ে কিছু না কিছু প্রশ্ন থেকেই থাকে। কিছু কিছু ক্ষেত্রে যে একদম অভিযোগগুলো যে সঠিক নয় সেটা আমরা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি মনে করি এই 14 বছরে যে কাজগুলো হয়েছে, আপনার পদ্মা সেতু,
বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আমাদের শুধু পার্শ্ববর্তী দেশ নয়, এই যে বিশ্ব ব্যাংকের প্রধান গতকালকেও তিনি যে কথাগুলো বলে গেলেন, বা আমরা কথায় কথায় যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যাই, আমরা আমেরিকার কাছে যাই, বা অন্যান্য উন্নত দেশগুলোর বিভিন্ন পরামর্শ আমাদের যখন সমালোচনা করে তখন আমাদের গায়ে লাগে, আবার আমাদের যখন পক্ষে বলে আমরা সেটাকে একটা সার্টিফিকেট মতো বানায় ফেলি। তো এই সমস্ত জায়গায় আমরা কিন্তু দেখছি যে সরকারের অর্থনৈতিক এবং বিভিন্ন কাজের প্রশংসা হচ্ছে এবং মানুষের আর্থসামাজিক যে অবস্থা সেটা কিন্তু বেড়েছে। আমাদের দারিদ্র্য সীমার নিচে আমাদের উল্লেখযোগ্য হারে সেটা হ্রাস পেয়েছে, মানুষের সংখ্যা, মানুষের গড় আয়ু বেড়েছে, বিভিন্ন সরকারের যে মানবিক এবং সহায়তা পিছিয়ে পড়া মানুষের জন্য এই কার্যক্রমগুলো ছিল। এবং আজকে আমরা মনে করি এই কারণে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে এবং বিএনপির যে রিমোট কন্ট্রোলের কথাটা আমরা বলছি বা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় যেটা বলেছেন সেটা হলো যে বাইরের কারো ইশারায় অথবা আপনি মাঠে থাকবেন না, আপনি ঘরে বসে থাকবেন, আন্দোলনের ডাক দিবেন, এই ধরনের আন্দোলন দিয়ে আওয়ামী লীগকে হটানো যাবে না। জি জনাব আহমেদ আজম খান। দেখুন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব রিমোট কন্ট্রোলের কথা বলেন, ওনার বক্তব্যের জবাব কিভাবে দেব জানি না, কারণ উনি এমন এমন কথা প্রতিদিন বলেন যেটার জবাব দেওয়া যায় না, খুব হাস্যকর বিষয়। উনি নিজেই কিন্তু বলেছেন যে আজকে এতগুলো উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, কোথাও কি গিয়েছেন? গণভবনে বসেই তো দিয়েছেন, সেটা কি রিমোট কন্ট্রোল? তাই বলে কি সেটা করতে পারেন নাই উনি? তো এগুলো বলে তো লাভ নেই। আমরা তো দেখেছি যে কোভিডের সময় 2 বছর ঘরে বসেই অনেকে অফিস করেছেন, ইভেন প্রধানমন্ত্রী অফিস করেছেন, তাহলে কি দেশ চলে নাই? তো কাজেই এই যে রিমোট কন্ট্রোলের কথা বলেন, এটার সঙ্গে কিন্তু কনোটেশনের মধ্যে কয়েকটা যুক্ত আছেন। আপনি লন্ডন কানেক্ট করেছেন, ডেফিনেটলি আপনাদের নেতা তারেক রহমান প্রসঙ্গ বলছেন, কিন্তু ওনারা কিন্তু আরেকটা ইঙ্গিত করছেন যে রিমোট কন্ট্রোল বলতে অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ফরেন পার্টনার্স, ফরেন ফ্রেন্ডস। শোনেন, ফরেন ফ্রেন্ডসরা তাদের কাছে আমরা কি চাই আর আওয়ামী লীগ কি চায়, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যেমন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমি ব্লিংকেনকে বলে এসছি, আমেরিকার ফরেন সেক্রেটারি, যে বিএনপিকে অনুরোধ করেন আমাদের যেন নির্বাচনটায় আসে। আমি ভারতকে অনুরোধ করেছি যে যেভাবেই হোক আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এই যে খুব নিম্নমানের কথাগুলো, এগুলো কিন্তু বিএনপি বলে না। বিএনপি তার না, কিন্তু এগুলো তো আওয়ামী লীগ ডিজন করেছে পরে, যে না এগুলো না ডিজন করলে সে ফরেন মিনিস্টার থাকে কি করে? এটা তো মুখে ডিজন করলে হবে না, কাজে ডিজন করতে হবে। তাহলে উনি ফরেন মিনিস্টার কি করে থাকলেন? আবার তিনি বলেছেন যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কথাটা যদি ডিজন করেন তাহলে ফরেন মিনিস্টার থাকেন কি করে? কাজে এগুলো বলে লাভ নেই। এখন আমরা কি বলি, উন্নয়ন সহযোগী বা আমাদের বন্ধুদেরকে কি বলি? আপনাদের কাছে কোনো রকমের সাহায্য চাই না যে আপনারা আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন। আমরা একটা জনগণের ভোটের নির্বাচন চাই, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই। এটা তো যে কেউ চাইতে পারে। এখন এই যে আমার ভাই বললেন, আমার সম্মানিত ভাই, যে পরপর 3 বার বিপুল ভোটে ক্ষমতায় এসছে, জনগণ তো জানে যে একবারও 2014তেও কোনো ভোটে ক্ষমতায় আসেনি সরকার, 18তেও ভোটে ক্ষমতায় আসেনি, বরং পৃথিবীর ইতিহাসে একটা লজ্জাজনক যে দিনের ভোট রাতে করে লুট করে নিয়ে ক্ষমতায় এসছে। কাজেই আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেখানে আমরা কারোর দয়া চাই না। এখানেই হলো বিএনপির সাথে আওয়ামী লীগের মৌলিক পার্থক্যটা। আর গণতন্ত্র ছাড়া, জবাবদিহিতা ছাড়া আপনি যত মেগা প্রজেক্ট করেন, 10,000 কোটি টাকার প্রজেক্ট 80,000 কোটি টাকা, আর 24,000 কোটি টাকার প্রজেক্ট 1,24,000 কোটি টাকার লুট হবেই, কারণ
জবাবদিহিতা নেই। যখনই মনে করবেন যে 5 বছর পরে তো আমার জনগণের কাছে ভোট চাইতে যাইতে হবে, তখন তো বিরোধী দল বলবে যে আপনি এই লুট করেছেন, এই দুর্নীতি করেছেন। আরে বাবা, এটা করা যাবে না। পৃথিবীর প্রত্যেক দেশে দুর্নীতি আছে, সেটা অত্যন্ত কন্ট্রোল, কিন্তু আমাদের দেশের দুর্নীতিটা দুর্নীতি না, এটা লুট। ভোটও লুট করি, টাকাও লুট করি, ব্যাংকও লুট করি, মেগা প্রজেক্টের নামে সব লুট করি। এখন বাংলাদেশের রিজার্ভও লুট হয়ে গেছে। এর কারণটা কি? কারণটা হলো আমার জনগণের কাছে ভোট চাইতে যেতে হয় না, আমি নিজে হয় রাতের বেলা সিল মারি অথবা ভোট ছাড়া ক্ষমতায় থাকি। এর বিরুদ্ধেই আমাদের সকলের কাছেই, যে কারোর দয়া দাক্ষিণ্য নয়, জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটটা আমরা চাই। আর ভোট চাই বলেই এই সরকারের অধীনে যেহেতু সেটা নিরপেক্ষভাবে সম্ভব না, সুষ্ঠুভাবে সম্ভব না, সেজন্যই আমরা বলেছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য একটি নির্দলীয় সরকার, যেখানে আমার দলের হবে না, যেখানে আওয়ামী লীগের দলের হবে না, নিরপেক্ষ হবে, সকলেই যেন ভোটটা দিতে পারে। স্বাধীনতার যে স্লোগানটাই ছিল এক ব্যক্তি এক ভোট, আমরা সেটাই চাই। এই বিদ্যমান বিতর্কের মধ্যে আপনি এই সমস্যার সমাধানের কোনো ইঙ্গিত দেখেন কিনা? না, এই বিতর্কের মধ্যে মানে যে যার অবস্থানে যদি অনড় থাকে, তাহলে তো সমাধান খুঁজে বের করা কঠিন। প্রশ্নটা এসেছিল জনগণ কার সঙ্গে আছে। সরকার মনে করে যে তার এই 14 বছরে উন্নয়ন করেছে, জনগণ তার সঙ্গে আছে। বিরোধী দল মনে করে 14 বছরে এত অন্যায় অবিচার, এত লুটপাট হয়েছে, বিরোধী দলের আছে। আসলে জনগণ তাদের সঙ্গে আছে কিনা, কারো সঙ্গেই। জনগণ মানে বৃহত্তর জনগণ, দলীয় সমর্থক, দলীয় নেতাকর্মী নয়, এর বাইরের যে মানুষ। সেটা সেটা কেমন, সেটা কেমন? দুইটা বড় দলই তো, দুইটা বড় দলেরই বড় আছে। এটা ভাবার কারণ নাই যে আওয়ামী লীগ 14 বছর ক্ষমতায় থেকেছে বলে সব সমর্থক তাদের সঙ্গে চলে গেছে। আবার তারা 14 বছর আছে বলে সব মানুষ আওয়ামী লীগের প্রতি বিরূপ হয়ে গেছে। দুই দলেরই আমরা যদি 91 থেকে নির্বাচনের 2008 পর্যন্ত নির্বাচনী হিসাব নিকেশ করি, 35 থেকে 44% লোক ভোটার তাদের। কিন্তু এর বাইরে যে ভোটটা দরকার, অর্থাৎ 20 থেকে 25%, সেই ভোটটা আনডিসাইডেড, হ্যাঁ, সেটা হচ্ছে পূর্ব নির্ধারিত নয়। তারা দেখে শুনে বুঝে ভোট দেন, এবং সবসময় দেখা গেছে অন্তত 4টি নির্বাচনে ক্ষমতাসীনরা জিততে পারেনি। সেটি 1996 সালে যেমন পারেনি, 2001 সালে পারেনি, 2008 সালেও পারেনি। এখন এর 91 সালে তো তার আগে কেউ ক্ষমতায় এরশাদের 14-18 ধরছেন আপনি? 14-18 হয়নি, কারণ 14 অংশগ্রহণমূলক হয়নি, আর 18তে অংশগ্রহণমূলক হয়েছে, কিন্তু 18 ভোট নিয়ে দেশে বিদেশে বিতর্ক আছে। আমরা এই বিতর্কের বাইরে থেকে সামনে কিভাবে এগোবো, সেটাই আমি প্রশ্ন। বিরোধী দল 10 দফা দিয়েছে, সরকারি দল বলছে যে তারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট নির্বাচন চান, যেটি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছেও বলেছেন। কিন্তু জনগণের কাছে বলুন, এবং সেই একটি সুষ্ঠু ভোট করতে হলো। অর্থাৎ 2018 নির্বাচন নিয়ে প্রধান আপত্তি কী বা প্রধান অভিযোগ কী? দিনের ভোট রাতের ভোটের চেয়েও হচ্ছে যে প্রশাসন এ ভোটে অংশ নিয়েছে, মানে তার পক্ষ নিয়েছে। কোনো যাদের নিরপেক্ষ থাকার কথা তারা পক্ষ নিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ নিয়েছে। তাহলে এই পক্ষ যে নিয়েছে, আগামী নির্বাচনে নিবে না, আওয়ামী লীগের পক্ষ থেকে এক্ষেত্রে নিশ্চয় ঘুরিয়ে হলো আপনি সে ধরনের একটা ব্যবস্থা চাচ্ছেন, যে এই ব্যবস্থার মধ্যে কোনো দলীয় প্রভাবমুক্ত প্রশাসন থাকে। সেটা দলীয় সরকারের অধীনে হতে পারে। তাহলে যেসব দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই সব দেশে কিভাবে সুষ্ঠু হয়? আছে কোনো ফর্মুলা আপনাদের কাছে? ফর্মুলা আছে যে প্রশাসনকে কোনোভাবেই দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। সেটা পার্টিসিপেটরি, মানে সেটা ওই খেলার মাঠের অন্য প্লেয়াররা কি সেটা ইয়ে করবে, নেবে কি নেবে না সেটা অন্য। তাহলে তো দুই রকম হবে, হয় মাঠে আওয়ামী লীগ জয়ী হয়ে তার মতো নির্বাচন করবে, অথবা বিএনপি জয়ী হয়ে তার মতো নির্বাচন করবে। তাহলে জনগণ কোথায় যাবে এবং দেশের ভবিষ্যৎ কি হবে? এখনো নির্বাচন 1 বছর বাকি। এই আগামী 1 বছর যদি এই সংঘাত হানাহানি চলতে থাকে, নির্বাচন কিভাবে হবে আমি সেদিকে যাচ্ছি না। দেশের অর্থনীতি খুবই দুরবস্থায় আছে। এই অবস্থায় রাজনৈতিক সমাধান কি? জি, আপনি বুঝতে পারছেন যে মানে ডিফারেন্স অফ অপিনিয়নটা কোন জায়গায়? না, অবশ্যই এটা তো সবার যার যার চ্যালেঞ্জটা, হ্যাঁ, এবং চ্যালেঞ্জ তো অবশ্যই আছে।
দেখুন, আমরা মনে করি আগামী 1 বছর, আপনারা তো বলছেন সংবিধান অনুযায়ী হবে, এই সরকার অধীনে হবে এবং এই সিস্টেমই হবে, এর ব্যত্যয় হবে না, কিন্তু চাওয়াটা অন্য জায়গায়, সেটা কি সরকার কোনো হ্যাঁ, বিবেচনায় এটা নেবে? কতজনের চাওয়া সেটা হলো একটা বিষয়, এটা হলো একটা বিষয়। দেখুন, আর আমরা যেটা মনে করি যে দেশের সব মানুষ আচ্ছা শোভা ভাই, আমি বোধহয় একটু যোগ করতে পারি আপনি যে অর্থে যদি আমার কথার প্রসঙ্গে বলেন যে আমি দলীয় সরকার না নির্দলীয় সরকার, আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবমুক্ত করতে হবে এবং নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত না, শুধু তারা কোনো পক্ষে যাবে না, তারা নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে, সেই নিশ্চয়তা অবশ্যই যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমরা চাইব। দেখুন, আমরা অবশ্যই মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য এত দীর্ঘদিন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ অতিক্রম করে এই পর্যায়ে এসেছি। বঙ্গবন্ধু মানুষের এই অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, তার কন্যাও দেশে আসার পর থেকেই কিন্তু মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছেন, সফল হয়েছেন। আজকে আমাদের এই যে আওয়ামী লীগ সরকার, আমরা বারেবারেই যেটা বলে যাচ্ছি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং এই নির্বাচন কমিশনকে যত ধরনের সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া প্রয়োজন সেটা দেয়া হবে। আজকে যদি বিএনপি সহ প্রধান যে বিরোধী দল যারা রয়েছেন এবং অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সকল দলগুলোকে আমরা অনুরোধ করি যে নির্বাচনে আসুন। নির্বাচন যখন অংশগ্রহণমূলক হবে, সেই নির্বাচন অবশ্যই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আজকে নির্বাচন থেকে যদি আপনি সরে যান, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রক্রিয়াকে আপনি প্রশ্নবিদ্ধ করে তুললেন, তাহলে পরে সেই নির্বাচন কমিশন এবং প্রশাসনও কিন্তু প্রভাবিত হয়ে যায় বা তারাও পক্ষপাতদুষ্ট হতে পারেন। যদিও নির্বাচন কমিশন এবং প্রজাতন্ত্রের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, আবার সিভিল প্রশাসন বলেন, সকলেই যে শপথ নিয়েছেন সংবিধানে যে তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে, এই জায়গায় আমরা যদি বারে বারে তাদেরকে আঘাত করি, তাদেরকে বিভিন্নভাবে আমরা উস্কানি দেই, তাহলে পরে তাদের কাছ থেকে আমরা কতটা নিরপেক্ষ আচরণ আশা করতে পারি সেটা একটা প্রশ্ন থেকে যায়। আমি বলছি না যে সেটা ভালো বা সেটা তারা করবেন। আজকে যদি সকল দল নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে পরে ভোটারের সংখ্যা যেভাবে বাড়বে, বিভিন্ন দলের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে থাকবেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠুভাবে হবে। একটু 30 সেকেন্ডের মধ্যে বিরতিতে যাওয়ার আগে এই সরকার তো এই কথাগুলো বলে আসছে এবং আশ্বস্ত করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে যে নির্বাচনটা আস্থা রাখেন, আস্থা রাখলে পার্টিসিপেট করেন, নির্বাচন ভালো হবে। এটার মধ্যে আস্থা না রাখার কি কারণ? আস্থা না রাখার অনেকগুলো কারণ আছে এবং সরকারই কিন্তু আস্থা অর্জন করতে পারে, আস্থা। আর সেটা হচ্ছে ইভিএম যে বিতর্ক, যদি সরকার নির্বাচন কমিশন বলে যে কোনো 300 আসনেই ইভিএম ছাড়া নির্বাচন হবে, বিএনপির এক দাবি কিন্তু মিটে গেল। দ্বিতীয় হচ্ছে যে নির্দলীয় সরকারের অধীনে কেন নির্বাচন, অর্থাৎ দলীয় পক্ষপাতিত্ব হবে না। তাহলে দলীয় সরকার যদি সেটা দেখাতে পারে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সরকারের প্রচার একটা, আর ক্ষমতাসীন দলের প্রচার কিন্তু আরেকটা। ক্ষমতাসীন দলের প্রচার যদি সরকারি প্রচার মাধ্যমে সেটা প্রচার করা হয়, তাহলে কেন বিরোধী দলের নেতাকর্মীদের বা বিরোধী দলের কর্মসূচি কেন প্রচারিত হবে না? দ্বিতীয়, স্থানীয়ভাবে যেটি হতে পারে, নির্বাচনের আগে হোক বা এখন থেকেও সেটা প্রস্তুতি হতে পারে। স্থানীয় প্রশাসন কোনো পক্ষে নেই সেটা প্রমাণ করার জন্য সেখানে সর্বদলীয় কমিটি হতে পারে, সরকারি দল এবং বিরোধী দল মিলে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে নির্দলীয় নিরপেক্ষভাবে কাজ করবে সেই পরিবেশটা থাকতে হবে। বিরোধী দলের উপর যেসব মামলা আছে, এবং এর মধ্যে অনেকগুলো গায়েবী মামলা আছে, সম্প্রতি চট্টগ্রামে হয়েছে, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিনি বোমা মারতে কাউকে অনুপ্রাণিত করেছে বা নির্দেশ দিয়েছে, এটা কি বিশ্বাসযোগ্য? অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই আমাদের দুই আলোচক জনাব নাদেল এবং জনাব সোহরাব হাসান যেটা বলছিলেন, বিশেষ করে সোহরাব ভাই যেটা বলছিলেন যে একটা সমঝোতার প্রেমিস তৈরি করা যায়, এই ধরনের একটা কি বলবো যে কঠিন সংকট যেটা আপনারা একদম অনমনীয় অবস্থার মধ্যে আছেন, সেখানে ধরেন নির্বাচন কমিশন এখন ইভিএম থেকে একটু ডিপার্ট করছে, তারপরে যদি প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করার কোনো ফর্মুলা দেওয়া হয় বা সে ধরনের কোনো আলোচনায় আসে, তাহলে আপনাদের এখান থেকে ছাড় দেওয়া বা এই আলোচনা বা এই ধরনের সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধানের কোনো মানে আশা আপনারা দেখেন কিনা? দেখুন, আমরা মনে করি না যে সমস্যার সমাধান হয় না। সমস্যার কেন সমাধান হবে না? যেমন সৌরভ ভাই বলছেন যে জনগণ কাদের সাথে আছে, জনগণ কাদের সাথে আছে সেটা তো একটা সুষ্ঠু নির্বাচনে প্রমাণ হবে। যাদের সাথে থাকবে তারা জিতবে, এখানে তো সুষ্ঠু নির্বাচনের কারণে তো কোনো কমপ্লেন থাকবে না তখন। আর সুষ্ঠু নির্বাচনের কথা কিন্তু গত নির্বাচনে সরকার বলেছিলেন। 2018 নির্বাচনে কিন্তু আমরা গণভবনে গিয়েছিলাম, সরকারের কথায় বিশ্বাস করে নির্বাচনেও গিয়েছিলাম, কিন্তু সেই নির্বাচনটি রাতে হয়ে গেছে। তো কাজেই জনগণেরও কিন্তু আস্থা নেই যে এই সরকার দিনে ভোট করবে বা জনগণের এক ব্যক্তি এক ভোট এটা করবে। এই আস্থাটা এখন কিন্তু অর্জন করা অত্যন্ত কঠিন এই সরকারের জন্য। এখন অন্যান্য দেশে হয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো খুবই শক্তিশালী হয়েছে, আমাদের দেশে নতজানু হয়েছে। আপনি দেখেছেন যে এই পশ্চিমবঙ্গ আমাদের পাশেই নির্বাচন কমিশন 48 ঘন্টা বিজেপির নেতাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী 48 ঘন্টা ঘর থেকে বেরোতে দেয়নি। তাদের সেই শক্তি আছে। আর আমাদের এখানে কি যে একটা দেশের বা স্বাধীন দেশের চিফ জাস্টিসকে গান পয়েন্টে বের করে দেওয়া হয়। তাহলে ডিফারেন্সটা দেখেন, যে কারণে এই দেশের জনগণের মধ্যে ওই ভয়টা কাজ করে যে 14তে যেরকম হয়েছে, 18তে যেরকম হয়েছে, 23-এ বা 24-এ সেরকম হবে না। জনগণকে সেই আস্থাটায় নিতে পারে না। কেন নিতে পারে না? দেখুন যে এই নির্বাচন কমিশন প্রথম একটা নির্বাচন করলো কুমিল্লা সিটি কর্পোরেশন, সেখানে মাত্র একটা এমপি বাহার সাহেব, তাকে নোটিশ দিয়েছেন যে আপনি ওই বাসায় থাকলে হয়তোবা প্রভাবিত হইতে পারে ভোটাররা। কিন্তু নোটিশটা তো লেজিটিমেট ছিল না। লেজিটিমেট ছিল কি ছিল না সেই দোষটা তো নির্বাচন কমিশনের, সেটা তার নিয়েছে, সে দায়। আচ্ছা, দায় নিয়েছে। কিন্তু এই যে অসহায় আত্মসমর্পণটা কেন নোটিশটা করলো, আর এই অসহায় আত্মসমর্পণটা কেন করলো একজন এমপির কাছে? তাহলে উনি একজন এমপি, ভুল হলে কারেকশন, ভুল হলে তো কারেকশন। না, এখানে কারেকশনের বিষয় নয়। এখানে তারা কিন্তু আইনের নির্দিষ্ট ধারা উল্লেখ করে বলছেন যে আপনারা এখানে থাকতে পারবেন না, আপনি থাকতে পারবেন না। কিন্তু তিনি থেকে গেলেন, পারলেন না। তো একজন এমপির সাথে পারলেন না, বরং আত্মসমর্পণ করলেন। আর যখন এই সরকারের অধীনে নির্বাচন হবে, মন্ত্রীরা মন্ত্রী থাকবে, এমপিরা এমপি থাকবে, 300 আসনেই কোথায় যাবে নির্বাচন কমিশন? আপনার মনে থাকবার কথা যে ওই প্রথম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, তখন ডক্টর শামসুল হুদা নির্বাচন কমিশন ছিলেন। তিনি বলছিলেন যে নারায়ণগঞ্জে আমি একটা সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনী চাই। সেই চিঠির উত্তর দেবার প্রয়োজন পর্যন্ত সরকার মনে করেনি। অর্থাৎ সরকার এমনভাবে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রাখতে চায়, নির্বাচন কমিশন তার বাইরে যেতে পারে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। আমরা তো বলছি না যে বিএনপির অধীনে নির্বাচন হোক, আমরা বলছি নিরপেক্ষ সরকারের অধীনে হোক, তাতে করে লেভেল প্লেইং ফিল্ড হবে। সেটা রিয়েলাইজ করার মতো সামর্থ্য বা কৌশল বা কি বলে যে আছে কিনা বিএনপি? না, রিয়েলাইজ তো বিএনপি করবে না, রিয়েলাইজ করবে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট। যে হ্যাঁ, একটা রেফারি থাকুক, ফুটবল খেলার মাঠের মতো একটা রেফারি। সেটা তো একটা আদর্শ চিন্তা সরকারের কাছে আপনারা এগুলো দাবিনামা প্লেস করেছেন, সরকার এগুলো বিবেচনা করবে, আপনাদের সঙ্গে সংলাপ করতেও পারে, না করতে পারে, মেনে নেবে। কিন্তু যদি না নেয়, আপনারা বলছেন সরকারের পতন ঘটাবেন, আপনারা দাবি আদায় করবেন, কোনো না কোনোভাবে এটাকে করে ছাড়বেন। সেটা কি পদ্ধতিতে কি আমরা মনে করি? তার আগে আরেকটা কথা বলি, আমার সম্মানিত ভাই বলেছেন যে প্রশাসনকে বারবার আঘাত করলে বা উস্কানি দিলে তারা তো বেঁকে বসবে। প্রশাসন তো জনগণের সেবক, জনগণের মালিক না।
প্রশাসন 14তে এবং 18তে যা করেছে তাতে তো প্রশাসন জনগণের বিরুদ্ধেই চলে গেছে। এখন প্রশাসন যদি মনে করে যে আমরা মালিক, তাহলে তো হবে না। এখন আপনি যেটা বলছেন, প্রশাসনকে নিরপেক্ষ করতে হলে এবং একটা নির্দলীয় সরকার আনতে হলে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলনটা করছি, সেই শান্তিপূর্ণ আন্দোলনেও কিন্তু 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা, আরো 40 লক্ষের বিরুদ্ধেও যদি গায়েবী মামলা হয়, আমাদের আন্দোলন চলবে এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দাবিটা আদায় করব। জনাব নাদিল, একটি বিষয় সেটা হচ্ছে যে এই যে রিমোট কন্ট্রোল প্রসঙ্গ আসছে বা বিদেশিদের প্রেসক্রিপশনের প্রসঙ্গ বারবার আসে, এবং যখন মোর স্পেসিফিক্যালি যখন আমেরিকার কথা আসে, গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি নিয়ে যখন প্রশ্ন আসে, আমরা কিন্তু পাল্টা আবার একটা ডিসকোর্স দিই, যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র আছে কিনা বা ইত্যাদি অনেক বিষয় চলে আসে আলোচনার মধ্যে। আজকেই দেখেন যে FBI খবর আসছে যে FBI প্রেসিডেন্ট বাইডেনের বাসার মধ্যে তল্লাশি করেছে, তখন প্রেসিডেন্ট বাসায় ছিলেন না, নথি উদ্ধার করে আসছেন। ইউ সি দ্য লেভেল অফ মানে ইন্ডিপেন্ডেন্ট, যেটা হলো আপনার প্রতিষ্ঠানগুলোর সামর্থ্যের কথা বলা হচ্ছে। আমরা কি সেরকম একটা অবস্থা হলে তো কোন সরকার ক্ষমতায় থাকলো বা থাকলো না সেটা নিয়ে প্রশ্ন আসতো না। হাউ ডু ইউ ডিফাইন, একটু সংক্ষেপে? দেখুন, আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা অন্যান্য দেশের সঙ্গে, উন্নত দেশ, আমি দেশের নাম নাই বললাম, আসলে তুলনা করাটা আমার মনে হয় সঠিক নয়। সঠিক নয় এই কারণে, তাদের এখানে দৃষ্টান্তমূলক দুই একটা ঘটনা যেটা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং কর্তৃত্বকে আসলে দেখানোর জন্য তারা সেটা করে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। দেখুন, এই কালো মানুষদেরকে বিভিন্ন কারণে, তুচ্ছ কারণে, ছোট কারণে কিভাবে নিগৃহীত হতে হয়, মেরেও ফেলা হয়েছে, মেরেও ফেলা হয়, অনেক ক্ষেত্রে মেরে ফেলা হয়। কিছুদিন আগে যে আন্দোলনটা ব্যাপকভাবে, আমরা সেটা নিয়ে, সেটা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না। দেখুন, আমরা আজকে, আপনি দরিদ্র, পিছিয়ে পড়া দেশ, উন্নত দেশ, ধনী দেশ, সবাই জাতিসংঘের সদস্য। আপনি একটি ধনী দেশ আরেকটি দেশকে আপনি আপনার পছন্দ অপছন্দ হলে একরকম কথা বলবেন, আর পছন্দ হলে তার সব দোষ মাপ করে দিবেন, সেটা তো হয় না। সেই বিতর্কগুলো অনেক। আমরা যেটা চাই যে সম্মানজনক অবস্থান। আমার সঙ্গে আপনার সম্পর্কটা হবে অর্থনৈতিক, কূটনীতির সম্পর্ক। কারণ আমরা কারোর সঙ্গে যুদ্ধ করার পর্যায়ে আমরা যেতে চাই না, আমরা কারোর সঙ্গে শত্রুতা করতে চাই না। আমরা একটা মধ্য পন্থা অবলম্বন করে সকলের সঙ্গে সম্পর্ক রেখে যেতে চাই। এই জায়গায় আমাদের প্রত্যাশাটা যে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যারা আমাদের দেশে থাকেন, যেমন সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা যদি কিছু বলতে চান আমাদেরকে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিকভাবে বলেন, আমরা আমাদের এগুলা কারেকশন করার চেষ্টা করব। কিন্তু এটা আপনি গণমাধ্যমে এসে একটা বিরোধী দলের মতো বা রাজনৈতিক অন্য কারো ফায়দা হয়, এই কাজটা আমরা প্রত্যাশা করি না। এবং আমরা তাদের এখানেও যদি এই ধরনের কিছু ঘটে থাকে, আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, কোনো হস্তক্ষেপ করতে চাই না। এই বিষয়টাই আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই। এবং যেটা আহমদ হাসান ভাই, যেটা আজম ভাই যেটা বললেন যে নির্বাচন রাত্রে হয়েছে, এই কথাগুলো বারে বারে বলেই আসলে তারা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে দিতে চান। মানুষ আজকে উন্নত বিশ্বের সঙ্গে আমরা তুলনা করি, উন্নত বিশ্বে আপনি দেখেন ভোটারদের উপস্থিতি থাকে না, তাদের বিভিন্ন সুযোগ দেওয়া হয়, পোস্ট অফিসে, বিভিন্ন কলেজে, লাইব্রেরিতে, বা খুব সহজে যাতে তারা ভোট দিতে যেতে পারে, তার কিন্তু তারাও কিন্তু তারপরেও তারা ভোট দিতে যায় না। তো আমাদের এখানে মানুষের রাজনীতির প্রতি আগ্রহ আছে, ভোটের প্রতি আগ্রহ আছে। এই প্রক্রিয়াকে আমরা যত বেশি প্রশ্নবিদ্ধ করব, ততই কিন্তু আমাদের ভোটারের বা আমাদের দেশের মানুষের নির্বাচন প্রক্রিয়ার প্রতি তাদের অনীহা আসবে। আমরা চাই না, আমরা চাই যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। আজকে আওয়ামী লীগ 14 বছরে যা করেছে, আগামী আরো 1 বছর আছে, আওয়ামী লীগ যদি মানুষের জন্য করে থাকে, নিশ্চয়ই মানুষ আওয়ামী লীগকে মূল্যায়ন করবে। আমরা সংক্ষেপে একদম শেষ পর্যায়ে কি প্রশ্ন না, এই তো এটা তো আনরিজলভড আসলে এই আলোচনার মধ্যে তো কোনো মানে না, প্রথমে হেডওয়ে নাই। প্রথমে আমি নির্বাচন কমিশনের চেষ্টা আছে যে এবং এই নির্বাচন কমিশন যে পূর্ববর্তী নির্বাচন কমিশনের মতো নয়, তারা কিন্তু একাধিকবার প্রমাণ করেছে। যেটি কুমিল্লার কথা বললেন,
এবং আজম ভাই দল কুমিল্লার নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু তার দলের 2 জন নেতা অংশ নিয়েছে। তাদের ভোট আওয়ামী লীগের, যদি প্রভাবিত করার কথা বলেনও স্থানীয় এমপি, আওয়ামী লীগের ভোটের প্রায় 1.5 গুণ। কারণ আওয়ামী লীগের এবং বিএনপির যে প্রধান প্রতিদ্বন্দ্বী, তার ভোটের ব্যবধান মাত্র 300, এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী 29,000 ভোট পেয়েছে। তো সুতরাং নির্বাচন শুধু কারিগরি বিষয় না, যে এমপিকে যদি প্রত্যাহারও করে আনতো তাহলে ওখানে বিএনপি তো নির্বাচনই করেনি। বিষয়টা হচ্ছে যে সমস্যার সমাধান বা নির্বাচন কমিশনের সামর্থ্য নেই না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে গাইবান্ধায় যে এই নির্বাচন কমিশন দেখিয়েছে একবার বিরল দৃষ্টান্ত। এরকম দ্বিতীয় দৃষ্টান্ত নেই বাংলাদেশে যে কোনো একটি পুরো নির্বাচন জাতীয় সংসদের একটি পুরো নির্বাচন বাতিল করেছে। হয়তো মাগুরায় যদি বিচারপতি রৌফ এটা বাতিল করতে পারতেন তাহলে হয়তো এই অবস্থা হতো, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতো না। তারপরও বলবো, তারপরও এখানে নির্বাচন কমিশনের অপূর্ণতা আছে। সেটি হচ্ছে নির্বাচন কমিশন যাদের চিহ্নিত করেছে, বলা হয় যে সবাইকে চিহ্নিত করেনি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিহ্নিত করেনি, যাদের চিহ্নিত করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, যদিও নির্বাচন কমিশনের আইনে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। তারা এই সাহসটুকু দেখাতে পারে। আমি মনে করি তাতে বিএনপির তাদের প্রতি কিছুটা হলো আস্থা হতে পারে। আজকে আর এগোতে পারছি না, চলবে এই আলোচনা। জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সোহরাব হাসান ধন্যবাদ। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনি অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।